৪৮ দেশ, ১৬ ভেন্যু, ১০৪ ম্যাচ। বিশ্বকাপের রোমাঞ্চ এখন উত্তর আমেরিকায়। আর এই মহাযজ্ঞের সবশেষ খবর সবার আগে জানাতে যমুনা টেলিভিশন এখন যুক্তরাষ্ট্রে। দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপের আমাদের নিয়মিত আয়োজন রোড টু নিউ ইয়র্কে। আপনাদের সাথে আছি আমি মুজরাবিন তারেক, আর এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী সঞ্জনা আইভি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তারেক, আপনাকে অনেক ধন্যবাদ। ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। মাস জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে আছি আমি সঞ্জনা আইভি। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ রাতে পর্দা উঠছে 2026 ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে একই স্টেডিয়ামে হবে বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজরাবিন তারেক। ঠিক যেন 2010 বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। এবার বিশ্বকাপ মেক্সিকোর ঘরের মাঠে, আর উদ্বোধনী লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকা। 16 বছর আগের সেই লড়াই ড্র হয়েছিল 1-1 গোলে। এবার জয়ের পাল্লাটা ভারী মেক্সিকোর দিকেই। তারা খেলবে নিজেদের মাঠ ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে। দলে আছেন রেকর্ড 6ষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া গোলরক্ষক ওচোয়ার মতো পরীক্ষিত মুখ। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলটির রক্ষণভাগও বেশ শক্তিশালী। সবশেষ 8 ম্যাচের 6টিতেই ক্লিনশিট রেখেছে মেক্সিকোর ডিফেন্স। বিপরীতে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে বেশ পটু দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের শেষ 9 ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি। শুধু মাঠের লড়াই নয়, আয়োজনেও মুনশিয়ানা দেখাতে প্রস্তুত মেক্সিকো। তৃতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হতে যাওয়া দেশটি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে রেখেছে চমক, যেখানে বিশ্বকাপের থিম সং দায়ে দায়ে মাতাবেন কলম্বিয়ার পপ সম্রাজ্ঞী শাকিরা। বাংলাদেশ সময় রাত 11:30টায় শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে এবারের আসরের অফিসিয়াল থিম সং দায়ে দায়ে পরিবেশন করবেন। মেক্সিকোর ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের মিশেলে সাজানো এই অনুষ্ঠানে আরও থাকছেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় তারকারা। পরদিন বাংলাদেশ সময় রাত একই সময়ে কানাডার টরন্টোর বিএমএ ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করবেন মাইকেল বুবলে, এলানিস মরিসেট এবং আলিসিয়া কারা। সবশেষ শনিবার বাংলাদেশ সময় ভোর 5:30 যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আসর। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। 96 বছরের ইতিহাসে ফুটবল বিশ্বকাপ গোটা দুনিয়াকে বেঁধেছে এক সুতোয়। জুয়েলারি থেকে আধুনিক সোনালী ট্রফি, 13 দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ এখন 48 দলের বিশাল এক মহাযজ্ঞ। 104 ম্যাচের লড়াই চলবে প্রায় 40 দিন ধরে। 23তম বিশ্বকাপের জন্য মঞ্চ প্রস্তুত উত্তর আমেরিকার 3 দেশে। কখনো বিশ্বজয়ের উল্লাস, কখনো স্তব্ধ কান্নার মহাকাব্য। 1930 সালে উরুগুয়ের মন্টেভিডিওতে শুরু হওয়া শ্রেষ্ঠত্বের লড়াই জুয়েলারি থেকে যুগের পরিবর্তনে আজ রূপ নিয়েছে আধুনিক ফিফা বিশ্বকাপ ট্রফিতে। গত 96 বছর ধরে একটা টুর্নামেন্ট গোটা বিশ্বকে বেঁধেছে এক সুতোয়। আবেগের গল্পে ফুটবল বিশ্বকাপ যেন এক অ্যাবসলিউট সিনেমা, যার নাম দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ফুটবলের সেই চিরচেনা মিলন মেলা আয়োজনে প্রস্তুত উত্তর আমেরিকা। এবারের বিশ্বকাপ আসরটাই একটা ইতিহাস। 13 দল নিয়ে শুরু হওয়া বিশ্ব আসর কাতার বিশ্বকাপের 32 দলের সীমানা পেরিয়ে এখন 48 দলের মহাযুদ্ধ। 12 গ্রুপে ভাগ হয়ে যারা লড়বে রেকর্ড 104 ম্যাচে। প্রায় 40 দিন ধরে চলা এই টুর্নামেন্ট দীর্ঘতম তো বটেই, ম্যাচের সংখ্যার দিক থেকেও ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মহাযজ্ঞ।
এবারের বিশ্বকাপ 3 দেশের রূপকথা। বিশ্বকাপে এবারই প্রথম যৌথভাবে আয়োজকের ভূমিকায় 3টি দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। এর আগে 2002 সালে কোরিয়া, জাপান যৌথ আয়োজন করলেও উত্তর আমেরিকার এই ত্রয়ী এবার বিশ্বকে দেখাতে যাচ্ছে ফুটবল কূটনীতি আর সংস্কৃতির এক অভূতপূর্ব মেলবন্ধন। এবারের আসরে আরও এক চমকের নাম কুরাসাও। মাত্র 1,56,000 জনসংখ্যার এক ছোট্ট দ্বীপ রাষ্ট্র। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়ে তারা লিখেছে নতুন রূপকথা। সংখ্যায় কম হলেও বুকে আকাশসম স্বপ্ন নিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে এই ক্যারিবীয়রা। ইতিহাস বলছে ফুটবল কোনো কোনো দেশকে দীর্ঘ বিরহে পোড়ায়, আবার সেই বিরহ ভেঙে ফিরিয়ে আনে রাজকীয় মঞ্চে। এবারের বিশ্বকাপেও ঠিক তেমনটা ঘটছে এক আফ্রিকান পরাশক্তি আর এক ক্যারিবীয় লড়াকু দেশের সাথে। 52 বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে ফিরছে DR কঙ্গো ও হাইতি। দীর্ঘ 5 দশকের অপেক্ষার পর এই ফিরে আসা টুর্নামেন্টে যোগ করছে অন্যরকম এক নস্টালজিয়া। আর নতুন 4 নক্ষত্র এবারের বিশ্বকাপের মুকুটে যোগ করেছে নতুন পালক। কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তান, এই 4 দেশের জন্য 2026-এর আসর প্রথম প্রেম। বছরের পর বছর ধরে তৃণমূলের পরিকল্পনা আর কঠোর পরিশ্রমে এশিয়ান ও আফ্রিকান ফুটবলের চেনা ছক ভেঙে ওরা এখন বিশ্ব মঞ্চে। জায়ান্টদের হিসাব নিকাশ পাল্টে দিতে পারলে নবাগত 4-এর জন্য এবারের বিশ্বকাপ রূপ নেবে নতুন এক রোমাঞ্চে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। রোড টু নিউ ইয়র্কের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল রিপোর্টার হাসিনুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসিনুর, আজকে থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো 3 দেশ মিলিয়ে আসলে বিশ্বকাপটা 48টা দল খেলবে। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে, কেমন হতে পারে এবারের আসর? এবারের আসরটা আসলে জাঁকজমকপূর্ণই হওয়ার কথা, যেহেতু 48টা দেশ অংশ নিচ্ছে প্রথমবারের মতো, এবং ভেন্যুগুলোও কিন্তু খুব ট্র্যাডিশনাল। আজকেটা স্টেডিয়ামের আমরা আগেও একটা প্রতিবেদন করেছিলাম যে একমাত্র এটা স্টেডিয়াম হতে যাচ্ছে যেখানে আসলে 3টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে যাচ্ছে। এবং মজার বিষয় হলো এই স্টেডিয়ামে পেলে বিশ্বকাপ জিতেছে, এই স্টেডিয়ামে ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছে। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর বিশ্বকাপ জয়ের স্মৃতি আছে এই আজকেটাতে। যদিও ফাইনালটা এইখানে হচ্ছে না, আমার মনে হয় উদ্বোধনীর সাথে সাথে যদি ফাইনালটাও এই ঐতিহাসিক স্টেডিয়ামে হতো আরেকটা হয়তো নতুন ইতিহাস হতে পারতো। তবে নিউ ইয়র্কে হবে, সেটাও খুবই সুন্দর একটা স্টেডিয়াম। তবে আমার মনে হয় খুব জমকালো একটা আয়োজন হবে। মেসি, রোনালদোর শেষ বিশ্বকাপ, নেইমারেরও হয়তো প্রবাবলি শেষ বিশ্বকাপ। তো প্রজন্মের সেরা 3 তারকার বিদায়টা নিশ্চয়ই রাঙিয়ে হোক, সেটাই চাইবে দর্শকরা। একদমই তাই হাসিনুর। 16 বছর পর বিশ্বকাপের মঞ্চে আজকে আবারও মুখোমুখি হচ্ছে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটা আসলে, এই ম্যাচের ফলাফলটা কেমন হতে পারে বা কি হতে পারে, আপনার প্রেডিকশন কি থাকবে? আমার মতে আসলে মেক্সিকোই ফেভারিট থাকবে এই ম্যাচে। আমরা কিছু ইনফরমেশনও দেখাতে চাইবো যে আসলে কেন মেক্সিকো ফেভারিট, কেন দক্ষিণ আফ্রিকা ফেভারিট। অবশ্যই হোস্ট সিটি মেক্সিকো, এবং সে কারণেই মেক্সিকোকে আমি ফেভারিট রাখছি। তারা প্রচুর দর্শক সমর্থন পাবে এবং আরও কিছু কারণ আছে। আমাদের আরেকটা কার্ড আছে, আমরা সেটা যদি একটু প্লে করতে চাই। এই গ্রুপটা আসলে আমি বলবো যে মেক্সিকো এই গ্রুপেরও হট ফেভারিট হিসেবে থাকবে। 2 দল এর আগে 4 বার মুখোমুখি হয়েছে এবং 2টি জয় পেয়েছে মেক্সিকো, 1টি জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পরাজয়ের তো ভাইস ভার্সা, মেক্সিকো 1টি হেরেছে, 2টি হেরেছে দক্ষিণ আফ্রিকা। এবং আমরা যদি ফিফা র্যাঙ্কিংটা কম্পেয়ার করি, ফিফা র্যাঙ্কিংয়ে 14 মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার 60, ব্যবধানটা কিন্তু অনেক। এবং শুধু এই ব্যবধানটাই দলীয় যে শক্তি সামর্থ্যের বিষয় সেটাই কিন্তু নয়, 2 দলের যে পার্থক্যটা আমার কাছে মনে হবে যে 2010 বিশ্বকাপে যেমন সাউথ আফ্রিকা গ্যালারি ভর্তি দর্শকের সমর্থক পেয়েছিল এবং এখানে মেক্সিকো সেটা পাবে। এবং মেক্সিকান দর্শকরা, আমরা জানি মেক্সিকান দর্শকদের যে তারা মাঠে যেভাবে এসে তাদের খেলোয়াড়দের উদ্দীপ্ত করে থাকে, তাদের যে এনার্জি, তো সেটা আমার মনে হয় মেক্সিকোর বড় একটা অস্ত্র থাকবে। পেন অন পেপারেও তারা ভালো দল এবং দর্শকরা যদি তাদের সেই ফুল সাপোর্টটা দেয় অবশ্যই নিশ্চিতভাবেই দিবে। আমার মনে হয় মেক্সিকো হট ফেভারিট এই ম্যাচের জন্য। একদমই তাই হাসিনুর। এই গ্রুপে, মানে একই গ্রুপে কালকে সকাল 8টায় আসলে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া এবং চেক রিপাবলিক। তো এই ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখতে চান? এই ম্যাচটা আমার মনে হয় নেক টু নেক হবে। 2 দলের শক্তিমত্তার আসলে খুব বেশি পার্থক্য নেই। তবে আমরা যদি আরেকটু, আমাদের একটা ইনফো আছে, আমরা ইনফোটা দেখে দর্শকদের একটু আলোচনা করতে চাই। কালকের এই ম্যাচটা
8টায় শুরু হচ্ছে, সকাল 8টায় দ্বিতীয় ম্যাচ, একই গ্রুপের, এটা ইন্টারেস্টিং। তবে আমার মনে হয় পেন অন পেপারে যদি আমরা দেখি সেই জায়গা থেকে দু দলের মুখোমুখি পরিসংখ্যান 3টি করে ম্যাচ, দু দলে 1টি করে জয় পেয়েছে, 1টি করে ড্র, 1টি করে পরাজয়, অর্থাৎ অতীত পরিসংখ্যান থেকে সেইভাবে আসলে হট ফেভারিট কাউকে বলার সুযোগ নেই এবং দু দলের র্যাঙ্কিংয়ের পার্থক্যটাও কিন্তু খুব বেশি নেই। তবে আমার কাছে মনে হয় যে যেহেতু ইউরোপিয়ান ঘরানার দল চেক রিপাবলিক এবং সেই হিসাবে আমি যদি বিবেচনা করি তারা একটু পাওয়ার ফুটবল খেলে থাকে, সেই দিক থেকে কিছুটা এগিয়ে থাকতে পারে চেক রিপাবলিকে। আমার কাছে মনে হয় চেক প্রজাতন্ত্র এই ম্যাচে কিছুটা ফেভারিট। একদমই তাই। আসলে আপনি হট ফেভারিটের বিষয়টা বলছিলেন, এই হট ফেভারিটের ইস্যুটা এই গ্রুপে আমরা যথারীতি যে দলগুলো রয়েছে তারা কিন্তু খুব বেশি বড় দল নয়, ছোট ছোট দল। তো এই ছোট ছোট দলগুলোর মধ্যেই যদি আসলে বাছাই করতে বলা হয় যে হট ফেভারিট হিসেবে এই গ্রুপে কে এগিয়ে আছে বা কোন দলটা সবচাইতে বেশি শক্তিশালী, এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়, কোন দলটা আসলে বেশি শক্তিশালী? আমার মনে হয় এই চার যে দেশ একই গ্রুপে পড়েছে, গ্রুপ এতে যারা আছে, আমরা কার্ডটা একটু দেখি, তারা কিন্তু নিজেকে লাকি ভাবতে পারে, কেননা তারা সেইভাবে কোনো বড় দলের বিপক্ষে পড়েনি। তো সেই হিসাব করলে আমার মনে হয় এটা ভুল একটা কার্ড এসেছে। এটা এ গ্রুপের একটা কার্ড নয় খুব সম্ভবত, এটা অন্য একটা কার্ড এসেছে। আচ্ছা ঠিক আছে, আমরা কার্ডটা স্কিপ করি, এটা অন্য কোনো একটা কার্ড প্লে হয়ে গেছে। তো আমার মনে হয় আমরা যদি এই গ্রুপটার হিসেব করি, মেক্সিকোকে আমি হট ফেভারিট বলছি, কেননা মেক্সিকো র্যাঙ্কিংয়েও সবার চেয়ে এগিয়ে এবং তারা যেই হোম সাপোর্টটা পাবে দর্শক, সেটা কিন্তু নিশ্চয়ই অপরিসীম থাকবে, সেটা নিয়ে আমি একটু আগেও বলেছি। এছাড়া আমরা যদি দেখি ফিফা র্যাঙ্কিংয়ে তারা 14তম, আমি যদি ভুল না করি দক্ষিণ কোরিয়া তারা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ, 25তম র্যাঙ্কিংয়ে তারা আছে এবং সবার নিচে 60 নম্বর দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তো সেই জায়গা থেকে মাঝামাঝি পড়ে যায় চেক রিপাবলিক এবং সেই যে র্যাঙ্কিংয়ের যেই হিসাবে আমি যদিও মেক্সিকোকে এগিয়ে রাখছি, কিন্তু আমরা যদি দলগুলোর সেই সমীকরণ দেখি কাগজে কলমের পার্থক্যটা খুব কিন্তু বেশি নয়। সেই জায়গা থেকে আমার মনে হয় এই দলটা ওপেন থাকবে। মেক্সিকোকে হট ফেভারিট আমি রাখতে চাই, বাকি যে দ্বিতীয় পজিশনটা থাকবে সেই জায়গা থেকে আমার মনে হয় এই 3 দলের মধ্যে যে কোনো দলই মেক্সিকোর সঙ্গী হতে পারে, এটা আমার প্রেডিকশন। আমি যেটা বলছিলাম, মেক্সিকো র্যাঙ্কিংয়ে 14তে ছিল, কোরিয়া 25-এ, চেক প্রজাতন্ত্র 40 এবং দক্ষিণ কোরিয়া 60। সেই হিসেবে অবশ্যই মেক্সিকো হট ফেভারিট এবং এই আমার ধারণা এই 3 দলের মধ্যে যে কেউ আসলে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করার ক্ষমতা রাখে। এমনকি মেক্সিকোর ক্ষেত্রেও তারা যদি প্রথম ম্যাচে যদি মেক্সিকো হেরে যায় তাহলে কিন্তু আমার মনে হয় 4 দলের জন্য ওপেন হয়ে যাবে লড়াইটা। খুব ইন্টারেস্টিং একটা লড়াই। হট ফেভারিট অবশ্যই আমার মতে এই গ্রুপ থেকে মেক্সিকো। বিতর্ক কিংবা ইনজুরি কোনো কিছুই যে নেইমারের জনপ্রিয়তার চির ধরাতে পারে না, তার প্রমাণ মিলল আবারও। ব্রাজিলের রাস্তায় এখন শুধুই এই সেলেসাও তারকার জয়গান। রিও গ্রান্দে দো সুলের রাস্তায় প্রায় 200 মিটারের এক মহাকাব্যিক গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয়েছে নেইমারের জাদুকরী রূপ। কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা করে নেওয়া এই রাজপুত্রকে অনন্য এক উপহার দিল ভক্তরা। নেইমারের স্কোয়াডে থাকা নিয়ে জলঘোলা কম হয়নি। বিতর্ক, ট্রল, কত কিছুই না হয়েছে এই সেলেসাও তারকাকে নিয়ে। শেষ পর্যন্ত নাম লিখিয়েছেন আনচেলত্তির স্কোয়াডে। পাশাপাশি তার জনপ্রিয়তায় যে বিন্দুমাত্র মরচে পড়েনি তার প্রমাণ মিলল আবারও। ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের রাস্তায় এখন শুধুই নেইমারময়। জুয়াও পেসোয়া ও ভলুন্তারিওস দা পাত্রিয়া স্ট্রিটে গেলেই চোখ কপালে উঠবে সবার। রাস্তায় আঁকা হয়েছে প্রায় 200 মিটারের এক বিশাল গ্রাফিতি। ফুটে তোলা হয়েছে সেলেসাও রাজপুত্র নেইমারের ছবি। স্থানীয় এক ঝাঁক প্রতিভাবান শিল্পী দিনরাত এক করে তুলিরাচরে তৈরি করেছেন এই মহাকাব্যিক ট্রিবিউট। নেইমারের সেই চেনা ড্রিবলিং আর সেই চেনা হাসি আর জাদুকরী ফুটবল শৈলী সব যেন জীবন্ত হয়ে উঠেছে কংক্রিটের রাস্তায়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই 200 মিটারের আর্টওয়ার্ক। ইনজুরির ধাক্কায় যখনই ক্যারিয়ার থমকে গেছে তখনই ফিনিক্স পাখির মতো কামব্যাক করেছেন তিনি। ভক্তরা বলছেন, প্রিয় তারকাকে মানসিকভাবে চাঙ্গা করতে এর চেয়ে বড় উপহার আর কেই বা হতে পারে। এ যেন শুধুই একটি ছবি নয়, নেইমারের প্রতি ভালোবাসার এক জীবন্ত দলিল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারী থেকে শুরু করে ফুটবল ফ্যান সবাই থমকে যাচ্ছেন রাস্তার এই মোড়ে এসে। মাঠের পারফরমেন্স যাই হোক, ভক্তদের হৃদয়ে নেইমার যে এখনো আনডিসপিউটেড কিং, এই পেইন্টিংয়ে তার প্রমাণ। এখন নেইমার ভক্তদের প্রত্যাশা, মাঠে নিজের জাত চেনাবেন এই সেলেসাও তারকা। যে হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে যাচ্ছে ব্রাজিল ভক্তরা, সেই স্বপ্ন কি পূরণ করতে পারবেন নেইমার ও তার দল? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। আবার যেতে চাই আমার সহকর্মী হাসানুর রহমানের কাছে।
হাসিনুর, ইনজুরি আর নেইমার ওতপ্রোতভাবে জড়িত, এটা তো আমরা এক কথায় বলতেই পারি। তবে অনেক শক্তিমত্তা দেখিয়ে বলুন বা অনেক গোল করে বা ম্যাচ খেলেই আসলে তিনি ব্রাজিলের স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার। সেক্ষেত্রে 14 তারিখে মরক্কোর বিপক্ষে ম্যাচে জ্বলে উঠতে পারবেন, আর সেই ম্যাচের প্রেডিকশনই বা কি হতে পারে? আসলে নেইমার 14 তারিখে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে এখনও কিন্তু শতভাগ নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। শুরুতে আমরা জেনেছিলাম যে তিনি হয়তো ফিট হতে কিছুটা সময় লাগবে, হয়তো প্রথম ম্যাচটা তিনি মিস করতে পারেন। পরবর্তীতে আমরা একটা রিপোর্ট দেখেছি যে তার প্রোগ্রেস খুব ভালো হচ্ছে, কিন্তু এক্স্যাক্ট তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে ডাউট আছে, এবং আমার মনে হয় খেললেও হয়তো তিনি স্টার্টার হবেন না, সাবস্টিটিউট হিসেবে নামতে পারেন বলে আমার ধারণা। আমরা একটু একটা কার্ড দেখাতে চাই, দেখিয়ে আলোচনাটা করতে চাই যে আসলে আমার মনে হয় এই ব্রাজিল টিমটা নেইমারের উপর নির্ভরশীল নয়, একক নেইমারের উপর তারা কখনোই নির্ভর করবে না। আমরা যেমনটা বলছিলাম, ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে, এবং আমার মনে হয় এই ম্যাচটাই ব্রাজিলের টেম্পো নির্ধারণ করে দিবে যে এই বিশ্বকাপে তারা কেমন পারফরমেন্স করবে। আমি এটা বলছি না যে মরক্কোর বিপক্ষে তাদের বড় জয় পেতে হবে, মরক্কো খুবই একটা ভালো দল, গত ওয়ার্ল্ড কাপে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। এই ম্যাচে যদি ব্রাজিল ভালো করতে পারে, জয় পেলে তো দারুণ, ড্র করে যদি তারা খেলার মধ্যে যদি সেই পজিটিভ ইন্টেন্টটা দেখাতে পারে, আমার মনে হয় সেটা ব্রাজিলের একটা টোন সেট করে দেবে। এবং আমার মনে হয় ব্রাজিলের আক্রমণী মূল শক্তি অবশ্যই নেইমারকে আমি এক্স ফ্যাক্টর হিসেবে রেখেছি। নেইমারের যে নাম এবং তার যে স্কিল, তিনি নাম্বার 10 হিসেবে খেলবেন, অবশ্যই মেইন স্ট্রাইকার হিসেবে খেলবেন না, হয়তো ফলস 9 হিসেবে খেলবেন। নেইমার যদি তার ঝলকটা দেখাতে পারে, তার কাজটা তিনি ঠিকঠাক করতে পারে, অবশ্যই ব্রাজিল এই বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখতে পারে। নেইমার ছাড়াও আমরা যদি দেখি ভিনিসিয়াস জুনিয়র আছেন, আমরা যদি সেই সাথে দেখি গ্যাব্রিয়েল মার্টিনেলি আছেন, রাফিনিয়া আছেন, এবং তাদের স্ট্রাইকার এখন বিশ্বমানের আসলে সেইভাবে নেই, তবে এন্ড্রিক খুব ভালো, ম্যাথিউয়াস কুনিয়ার মতো স্ট্রাইকার আছে। আমার মনে হয় ব্রাজিলের আক্রমণ তাদের মূল শক্তি, তবে দুর্বলতা আমি ফুল ব্যাক বলবো, তাদের রাইট ব্যাক এবং লেফট ব্যাক এই দুইটা পজিশনেই কিন্তু আগের মতো সেই শক্তিটা নেই। আমরা যেমন দেখেছিলাম যে দানি আলভেজ এবং মার্সেলো একসাথে যখন খেলতেন, এছাড়া রবার্টো কার্লোস কাফুর যেই পার্টনারশিপটা ছিল, সেই মানের কোনো আসলে ভালো তাদের ফুল ব্যাক নেই, যেটা ব্রাজিলকে আমার মনে হয় একটা বড় দুর্বলতা। তারা কার্লো অ্যাঞ্চেলোতি রিয়ালের যেই তার ট্যাকটিক আছে যে কাউন্টার অ্যাটাকে গিয়ে তারা ডিফেন্ড করবে, রয়ে শয়ে থাকবে, যখন একটা সুযোগ পাবে কাউন্টার অ্যাটাকিংয়ে যাবে। তো কাউন্টার অ্যাটাকিংয়ের ক্ষেত্রে সব সময় কিন্তু ফুল ব্যাকটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় ব্রাজিলের রাইট ব্যাক এবং লেফট ব্যাক বিশ্বমানের না হয় এটা তাদের ভোগাতে পারে, আনলেস কার্লো অ্যাঞ্চেলোতি যদি ডিফারেন্ট কোনো টেকনিকে মাঠে না নামে। একদমই তাই। ব্রাজিল ভক্তদের আসলে একটাই আশা থাকবে, এবার যেন আসলে হেক্সামিশনটা জয় হোক। হাসিনুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এত ইম্পর্টেন্ট সব ইনফো আমাদেরকে জানানোর জন্য। নিশ্চয়ই কথা হবে আপনার সাথে আগামীকাল একই সেটে। অনেক ধন্যবাদ। ফাঁস হয়ে গেল মেসিদের গোপন তথ্য। অনিচ্ছাকৃত ভুলের কারণে বিশ্বকাপ খেলতে যাওয়া পুরো দলের পাসপোর্টের তথ্য চলে আসে স্থানীয় গণমাধ্যমে, এমন খবর প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট সহ অনেকেই। আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে টিম শিটে থাকা পাসপোর্ট নাম্বার চলে আসে বাইরে। বিশ্বকাপের জোয়ারে যখন ভাসছে পুরো বিশ্ব, তখন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ফাঁস আর্জেন্টিনা দলের তথ্য। লিওনেল মেসি থেকে শুরু করে দলের প্রতিটি খেলোয়াড়ের পাসপোর্ট নাম্বার চলে আসে গণমাধ্যমে, যার কারণে হয়েছে নিরাপত্তা শঙ্কাও। সাধারণত খেলা শুরুর প্রায় 1 ঘন্টা আগে ম্যাচ অফিসিয়ালদের কাছে দলের তালিকা জমা দেওয়া হয়, তাতে থাকতে পারে পাসপোর্ট নাম্বারও। তবে গণমাধ্যমে প্রকাশের আগে সেগুলো সাধারণত ঝাপসা করে দেওয়া হয়, কিন্তু মঙ্গলবার এক ভুলে বাধে বড় বিপত্তি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয় আইসল্যান্ডের, যেখানে আলবিসেলেস্তাদের টিম শিটে থাকা পাসপোর্ট নাম্বার ছিল দৃশ্যমান, যার ফলে লিওনেল মেসি, লিসান্দ্রো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজের মতো তারকাদের পাসপোর্ট নাম্বার পরবর্তীতে স্থানীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম হুবহু প্রকাশ করে। আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে ৮৮,০০০ দর্শকের সামনে অনুষ্ঠিত এই ম্যাচের মূল একাদশ এবং বদলি খেলোয়াড় সহ সবার তথ্যই ফাঁস হয়ে গেছে। তবে আইসল্যান্ড তাদের টিম শিটে পাসপোর্ট নাম্বার জমা না দেয়ায় এই বিব্রতকর পরিস্থিতি থেকে বেঁচে গেছে। বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার ঠিক মাত্র কয়েকদিন আগে ঘটল তথ্য ফাঁসের এই ঘটনা। সেই ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা, যেখানে বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে একটি গোল করেন লিওনেল মেসি। আগামী ১৭ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তারা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আর এই ছিল রোড টু নিউ ইয়র্কের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।